প্রাইম মিনিস্টার ইলেক্ট প্রিয় তারেক রহমান এবং আমাকে যারা শুনছেন এবং দেখছেন, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। এই এপিসোডে আমি তারেক রহমানের সঙ্গে একটি কথোপকথন হবে আমার, যেটি ইমাজিনারি। আমি ইমাজিন করে নিচ্ছি যে আমি তারেক রহমানের সঙ্গেই কথা বলছি। সো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সঙ্গে থাকবেন এই প্রত্যাশায় আগাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুরু করছি আমার কনভারসেশন। সুপ্রিয় তারেক রহমান, আপনি কালই শপথ নিতে যাচ্ছে আপনার মন্ত্রিসভা, সরকার গঠিত হতে যাচ্ছে। খুবই এক্সাইটেড ফিল করছেন আপনি, আপনার দল এবং দলের নেতাকর্মীরা তথা পুরো দেশের মানুষ, আর এটি স্বাভাবিক। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন নতুন সরকার যাত্রা শুরু করবে, কখন আমরা আবার একটি গণতান্ত্রিক সরকারের কর্মকাণ্ড দেখতে পাব। তো বহুদিন থেকে আমরা সেটি থেকে বঞ্চিত ছিলাম। তো কাল আপনার দলের সংসদ সদস্যদের শপথ হচ্ছে, মন্ত্রী হিসেবে আপনার সরকারের শপথ হচ্ছে। এক কথায় বলতে গেলে সরকার ফরমেশনটি হচ্ছে কাল। তো আগাম মোবারকবাদ এই জন্যে দিয়ে শুরু করছি। তো এই মুহূর্তটি আপনার খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে এবং উৎকণ্ঠা, উত্তেজনা সব রকমের অনুভূতি আছে। তো এই যে আপনার নতুন সরকার, যা এখনো গঠিত হয়নি, ইয়েট টু বি ফর্মড, এই সরকারে এই যে আমাদের সচিবালয় কেন্দ্রিক আমলারা, ছোট মেঝ বড় সব রকমের আমলা, কিভাবে অনুপ্রবেশ করবার আপনার সরকারের হাত ধরে বিভিন্ন সুবিধাজনক জায়গায়, কিভাবে আমি অনুপ্রবেশ শব্দটি ব্যবহার করছি, অনুপ্রবেশ করবার চিন্তা করছে, অলরেডি ছক এঁকেছে এবং কি করছে সেই জন্যে, পরিকল্পনা বাস্তবায়নের জন্যে, সেইটি তুলে ধরেছেন একজন আমাদের দৈনিক যুগান্তরের যুগ্ম সম্পাদক বি.এম. জাহাঙ্গীর সাহেব, যার রয়েছে সচিবালয়ে 27 বছর সচিবালয় বিটে রিপোর্ট করবার অভিজ্ঞতা। তো তিনি কিছু চমকপ্রদ অভিজ্ঞতা অর্জন করেছেন এই আপনার সরকারকে ঘিরে এবং সচিবালয় কেন্দ্রিক। তো সেইটি যুগান্তরের পাঠকদের জন্য তুলে ধরেছেন মন্তব্য প্রতিবেদনে। আমি সেটি একবার না বেশ কয়েকবার পড়লাম এবং এতটাই রেলিভেন্ট এই মুহূর্তে আপনার জন্যে, আপনার গভর্নমেন্ট ফরমেশনের জন্যে, এমনকি আপনার সরকারের ভবিষ্যতের জন্যে চমৎকার একটি মন্তব্য প্রতিবেদন। তাই আমি সেইটি আপনার সঙ্গে তথা আমাকে যারা দেখছেন এবং শুনছেন তাদের সঙ্গে শেয়ার করবার লোভ সামলাতে পারিনি। সো দেরি না করে সেখানে শুরু করব তার মন্তব্য প্রতিবেদন। এরপর থাকবে আমার নিজস্ব বিশ্লেষণ, আর তার আগে আমি দর্শক শ্রোতাদের কিউরিয়াসিটি আছে আমি জানি, কারণ থাম্বনেইলে আমি দুজন ভারতীয় অ্যাক্টরের ছবি ব্যবহার করেছি। হাতের বাঁ দিকে আছেন মহেশ বাবু, সাউথ ইন্ডিয়ান মুভিতে অনেক জনপ্রিয় একজন নায়ক। ডান দিকে আছেন অনিল কাপুর। আর এইটি কেন ব্যবহার করেছি তারেক রহমানের সঙ্গে, তার সরকারের সঙ্গে এটির কী সম্পর্ক, সেই ব্যাখ্যাটিও আমি শেষের দিকে দেব। তো দেরি না করে শুরু করছি। বি.এম. জাহাঙ্গীর তার অভিজ্ঞতা শেয়ার করেছেন সচিবালয়ে এই মুহূর্তে কী চলছে। কেউ একজন বি.এম. জাহাঙ্গীরের দৃষ্টি আকর্ষণ করে কোনো কর্মকর্তা তাকে বলছেন বি.এম. জাহাঙ্গীরকে, আপনি হয়তো জানেন না, এতদিন ভয়ে বলিনি, আমার দাদার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বিএনপির ওই নেতা। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে আলাপচারিতার এক পর্যায়ে প্রতিবেদকের সঙ্গে এভাবে কথা বলছিলেন একজন যুগ্ম সচিব। আরেকজন উপসচিব জানান, তার ভাইয়ের স্কুল জীবনের ঘনিষ্ঠ বন্ধু, বিএনপির প্রভাবশালী একজন নেতা। তিনি বিপুল ভোটে এমপিও হয়েছেন, আশা করছি ভালো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। এছাড়া কয়েকদিন আগে একজন উপসচিবের বিষয়ে যুগান্তরের কাছে বিস্তর তথ্য আসে, যেখানে বলা হয় তিনি আওয়ামী লীগ আমলে বিশেষ সুবিধা নিয়েছেন এবং প্রতিটি কর্মস্থলে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল। একটি বিশেষ জেলায় বাড়ি হওয়ায় তিনি এখন বিএনপিপন্থী জুনিয়র গ্রুপের প্রভাবশালী আমলা বনে গেছেন। প্রায় 2 মাস অফিস না করে পলিটিক্যাল কাজে সময় দিচ্ছেন। এরপর সবশেষে গত 2 দিন ধরে অসংখ্য ফোন কল আসে প্রশাসন ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে। প্রায় সবকটি ফোন কল ও মেসেজের সারমর্ম কিছুই তো হলো না। রেড জোন সহ গুরুত্বপূর্ণ সব পদ সুবিধাবাদী চাটুকাররা বাগিয়ে নিচ্ছে। কিছু একটা লেখেন, 17 বছর আমরা কত কষ্টই না করলাম, দফায় দফায় পদোন্নতি বঞ্চিত হলাম ইত্যাদি। দীর্ঘ 27 বছর সচিবালয় বিটে রিপোর্টিং করার কারণে স্বাভাবিকভাবে অবসরে যাওয়া এবং কর্মরতদের
অনেকে ব্যক্তিগত সম্পর্কের সুবাদে নানা অভিযোগ, অনুযোগ, অভিমানের কথা খোলাখুলি বলেন। এছাড়া প্রশাসনের সদর অন্দরের অনেক কিছুই তো চোখের সামনে দৃশ্যমান। অনেকের ক্ষোভ ও যৌক্তিক প্রত্যাশার অনুরোধে যখন এই মন্তব্য প্রতিবেদন লেখার জন্য মনস্থির করলাম, তখন বিষয়টি নিয়ে সাবেক একজন সচিবের মতামত নিতে ফোন করলাম। BM জাহাঙ্গীর, যুগান্তর যুগ্ম সম্পাদক, ফোন করলেন একজন সচিবকে যিনি অবসর নিয়েছেন তার মতামত নেবার জন্য, যে সচিবালয় কেন্দ্রিক একটি প্রতিবেদন তৈরি করছি, মন্তব্য প্রতিবেদন। যিনি আমার দীর্ঘদিনের পরিচিত এবং আমার মতো অনেকের কাছে খুবই ব্যক্তিত্ব সম্পন্ন আমলা। তিনি আমাকে শুরুতে বললেন, আপনার বক্তব্য তো আপনি প্রকাশ করতে পারবেন না, আমি যা বলবো তার সব লিখতেও পারবেন না। বুঝেছি, বক্তব্য নিতে চান পত্রিকার ক্রেডিবিলিটির জন্য। এরপর কোনো বিরতি ছাড়াই আরেকটি মন্তব্য করে বললেন, আগে আপনাদের সাংবাদিকদের পেশাদার হতে হবে। আজকাল সাংবাদিকদের অনেকে বেশি দলবাজ, এই জন্য প্রশাসনের দলবাজি ঠিক হচ্ছে না। এরপর তিনি অনুযোগ, অভিমান একপাশে রেখে ছোট ভাই সম্বোধন করে বললেন, পেশাদার প্রশাসন গড়ে তুলতে হলে সবার আগে প্রয়োজন পলিটিক্যাল উইল বা রাজনৈতিক সদিচ্ছা। কে বলছেন? অবসরপ্রাপ্ত সচিব। আমি লাইনটি আবার পড়ছি, প্রিয় দর্শক শ্রোতা এবং জনাব তারেক রহমান, খুবই গুরুত্বপূর্ণ কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। পেশাদার প্রশাসন গড়ে তুলতে হলে সবার আগে প্রয়োজন পলিটিক্যাল উইল বা রাজনৈতিক সদিচ্ছা। যদি কোনোদিন কোনো সরকার প্রধান বা রাষ্ট্রনায়ক এই ব্যাপারে সুদৃঢ় ইচ্ছা পোষণ করেন, তাহলে এই কাজটি করা খুব কঠিন কিছু নয়, একেবারে সহজ। নিয়োগ, পদায়ন ও পদোন্নতি, এই তিনটি ব্যাপারে যদি সত্যিকার অর্থে ক্ষমতাসীন দল আমার লোক সন্ধান না করে এবং মেধা, দক্ষতা ও সততার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, তাহলে প্রশাসন ঠিক করতে লাগবে সর্বোচ্চ 3 মাস। প্রশাসন ঠিক করতে লাগবে সর্বোচ্চ 3 মাস। এখন তো বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, তিনি চাইলে এটি করতে পারবেন। তিনি ব্যর্থ হবেন কিংবা পারবেন না তা আমি এখন বলছি না, এটি দেখার বিষয়। তবে শুরুটা দেখলেই বোঝা যাবে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর তার আশপাশে কারা নিয়োগ পান। সেটি মূল্যায়ন করলে অনেক কিছু আগেই আন্দাজ করা যাবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মঙ্গলবার। এজন্য নির্বাচনের পর রোববার সচিবালয়ে ছিল অন্যরকম এক পরিবেশ। যারা আমার মতো নিজ চোখে দেখেছেন তারা বাস্তবতা ঠিকই আঁচ করতে পেরেছেন। বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীর ভাবখানা এমন, তিনি যেন অনেক আগে থেকে বিএনপি করে আসছেন। এই দল তার বাপদাদারা করেছেন, এই দলটির সঙ্গে রয়েছে তার পারিবারিক ও আত্মিক সম্পর্ক। আবার কারো কারো আচরণ ছিল একেবারে দলীয় নেতাকর্মীর মতো। এখানে দুটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। 24-এর গণ অভ্যুত্থানের পর 6 আগস্ট সকালে সচিবালয় এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারী ছিলেন নিজ নিজ দপ্তরে ভীত সন্ত্রস্ত। আরেক গ্রুপ অফিস ফেলে দিনভর ব্যস্ত ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে, সোজা ভাষায় বললে মব সৃষ্টিতে। এদিকে গণ অভ্যুত্থানের 18 মাস পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার 48 ঘন্টা আগে রোববারও সচিবালয়ের দৃশ্য ছিল অনেকটাই ওই রকম। চিহ্নিত আওয়ামীপন্থী এবং মধ্যম সারির পেশাদার আমলারা ছিলেন নিজ নিজ কর্মস্থলে। বিপরীতে বিএনপি পন্থী দাবিদার কর্মকর্তা কর্মচারীদের অনেকে দপ্তর ফেলে সারাদিন ছিলেন বাইরে। কেউ কেউ দল বেঁধে মহড়া দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এর মধ্যে দলবাজিতে পারদর্শী অতি উৎসাহী কর্মকর্তা কর্মচারীদের একটি গ্রুপ খুবই ব্যস্ত ছিল বুধবার কিভাবে নবাগত মন্ত্রী প্রতিমন্ত্রীদের কতটা রাজস্বিকভাবে অভ্যর্থনা জানানো যায় তার আয়োজন নিয়ে। আবার এর বাইরে এক শ্রেণীর সুবিধাবাদী আমলারা পরিবার ও বংশের মধ্যে বিএনপি কানেকশন খুঁজে বের করতে মরিয়া। যদি পাওয়া যায় পুরনো কোনো ছবি কিংবা নিদেন পক্ষের শ্বশুরবাড়ির আত্মীয় হলেও চলবে। অর্থাৎ রাতারাতি সবাই এখন বিএনপি। এই হলো প্রশাসনের কেন্দ্রবিন্দু, সচিবালয়ের বাস্তব অবস্থা। আরও ছিল বেশ দীর্ঘ, আমি বাকিটা পড়ব না। প্রিয় দর্শক শ্রোতা এবং জনাব তারেক রহমান, আপনাদের বিরক্তি উৎপাদন করতে চাইনি, তাই বাকিটা আমি কন্টিনিউ করিনি। যথেষ্ট হয়েছে, আমাদের যা পাবার আমরা তা পেয়ে গেছি।
সারাংশ আমাদের কাছে চলে এসেছে। সুপ্রিয় তারেক রহমান, একবার ভেবে দেখুন, অবসরপ্রাপ্ত সচিব বলছেন প্রশাসন ঠিক করতে, যেটিকে আমরা যুগের পর যুগ ধরে বলে এসেছি, চেয়ে এসেছি গুড গভর্নেন্স, সুশাসন, যা সোনার হরিণ কিংবা সোনার পাথর বাটি হয়ে রয়েছে আমাদের কাছে, কিংবা কাঁঠালের আমসত্ব। কিন্তু আমরা দাবিটি ছাড়িনি, আমাদের দাবি কিন্তু ছিল, এখনো আছে, সুশাসন, গুড গভর্নেন্স। তো গুড গভর্নেন্সের জন্য সচিবালয় ঠিক করতে হবে, প্রশাসনকে ঠিক করতে হবে। আর পলিটিক্যাল উইল থাকলে, রাজনৈতিক সদিচ্ছা থাকলে, সে অবসরপ্রাপ্ত সচিব বলেছেন 3 মাস লাগবে বড় জোর। এই 3 মাসের মধ্যে সব কিছু ঠিক করে ফেলা সম্ভব, সব কিছু। অনেকে মাঝে মাঝে হতাশ হয়ে আমি কথা বলি যখন লোকের সঙ্গে, প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও জানেন, আপনাদের মধ্যেও কারো কারো এই হতাশা থাকতে পারে, কিচ্ছু হবে না এই দেশে, কেউ ঠিক করবে না। আমি ব্যক্তিগতভাবে এটি মানতে রাজি হই না। আমি এখনও আশাবাদী, আমি এখনও অপটিমিস্টিক, আমি আশাবাদী আগামী দিনের সরকার, বিএনপি যে সরকার গঠন করতে যাচ্ছে আপনার নেতৃত্বে, আপনি হতে যাচ্ছেন সেই সরকারের প্রধানমন্ত্রী। তো আপনি চেষ্টা করবেন আমি ধারণা করছি, আর সেই চেষ্টাটি আপনি কতটা আন্তরিকভাবে করবেন সেটা আপনার উপরে নির্ভর করবে। যেটি বিএম জাহাঙ্গীর মেনশন করেছেন সেই সচিবের বরাতে, অবসরপ্রাপ্ত সচিবের বরাতে, আপনি চাইলে কাজটি হয়ে যাবে। আপনাকে কঠোর হতে হবে, আপনাকে ঝুঁকি নিতে হবে। কারণ আমাদের এই রাজনীতির দুর্বলতা, রাজনীতিবিদদের দুর্বলতার হাত ধরে এই আমলারা রাজনীতির বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছেন। তারা শুধু ঢুকে পড়ছেন না, তারা তৈরি করছেন ডিপ স্টেট, এবং সেই ডিপ স্টেট একটা পর্যায়ে আমাদের রাজনীতিকে, আমাদের রাজনীতিবিদকে, সবগুলো গুরুত্বপূর্ণ এলিমেন্টকে গ্রাস করছে এবং করেছে। তো আর এই বিষয়টি ঘটতে দেওয়া যাবে না, আপনাকে শক্ত হাতে দমন করতে হবে। এখানে আপনার দরকার হবে পলিটিক্যাল উইল, আপনার ব্যক্তিগত সততা, আপনার দৃঢ়চেতা মনোভাব, এবং আপনি সত্যিকার অর্থে গুড গভর্নেন্স আমাদের ডেলিভার করতে চান কিনা, এই সব কিছু কিন্তু নির্ভর করছে পুরো বিষয়টির জন্য। তো এখন থাম্বনেইলে আমি 2জন ভারতীয় তারকার ছবি কেন দিয়েছি? সুপ্রিয় তারেক রহমান, আপনি মুভি দেখতে পছন্দ করেন, আপনি সাম্প্রতিককালে সাক্ষাৎকারে জানিয়েছেন। এয়ারফোর্স 1 মুভিটি আপনি 8 বার দেখেছেন, আমারও প্রিয় মুভি অন্যতম একটি মুভি এয়ারফোর্স 1, আমি একবারই দেখেছি। তো এইটি আসলেই দেখবার মতো একটি মুভি, টান টান উত্তেজনা, ছেড়ে ওঠা যায় না দেখা শুরু করলে। তো আপনার প্রিয় মুভি সঙ্গত কারণেই, আরও অনেকেরই। তো আপনি 8 বার দেখেছেন, তো বোঝা গেল যে মুভির প্রতি আপনার এক ধরনের ভালোবাসা আছে, আপনি মুভি লাভার। আমিও কম বেশি মুভি দেখি, সব রকম মুভি দেখি। তো মহেশ বাবুর ছবি আছে থাম্বনেইলের বাঁ দিকে, তো আপনি নিশ্চয়ই মুভি নিয়ে ঘাটাঘাটি করেন, যেহেতু সাউথ ইন্ডিয়ার খুবই প্রখ্যাত একজন স্টার, ফিল্ম স্টার মহেশ বাবু। তো মহেশ বাবুর একটি মুভি দেখেছিলাম বছর কয়েক আগে, ড্যাশিং সিএম ভারত। সেই মুভিতে মহেশ বাবুর নাম থাকে ভারত, আর মুভিটির নাম ছিল ড্যাশিং সিএম ভারত, ড্যাশিং চিফ মিনিস্টার। কিভাবে নষ্ট রাজনীতিকে খুঁড়িয়ে দিতে হয়, নষ্ট রাজনীতিকে শুদ্ধতায় পরিবর্তন করা যায়, কিভাবে একজন ব্যক্তি পলিটিক্যাল উইল দিয়ে, শুধু আত্মবিশ্বাস দিয়ে, ব্যক্তিগত সততা দিয়ে একটি সরকারে আমূল পরিবর্তন আনতে পারেন, সেইটি চমৎকারভাবে ফুটে উঠেছে সেই ড্যাশিং সিএম ভারত ছবিটিতে। আপনাকে অনুরোধ করব, কখনো সুযোগ পেলে, আপনি অনেক ব্যস্ত থাকবেন, তারপরেও যেহেতু আপনি মুভি ভালোবাসেন, ড্যাশিং সিএম ভারত মুভিটি দেখবেন যদি দেখা না থাকে আপনার। আর আরেকজন ভারতীয় ফিল্ম স্টার অনিল কাপুরের ছবি দিয়েছি। কেন দিয়েছি? অনিল কাপুরের বেশ কয়েক বছর আগে একটি মুভি নায়ক, তো সেই নায়ক মুভিটি খুবই চাঞ্চল্য তৈরি করেছিল এক সময় পুরো বলিউড ইন্ডাস্ট্রিতে তথা ভারতবর্ষে। চমৎকার একটি রাজনৈতিক মুভি, নষ্ট রাজনীতির একটি প্রতিচ্ছবি ফুটে উঠেছে সেই মুভিতে। নষ্ট রাজনীতি এবং নষ্ট রাজনীতিবিদদের মুখোশ উন্মোচিত হয়েছে সেই নায়ক মুভিটিতে। আমি অন্তত 5 বার দেখেছি, আপনি এয়ারফোর্স 1 8 বার দেখেছেন, আমি নায়ক 5 বার দেখেছি। যতবার দেখেছি ততবার নতুন করে প্রেমে পড়েছি মুভিটির সঙ্গে, কারণ দুর্বৃত্তায়িত রাজনীতির প্রতিচ্ছবি ছিল সেই মুভিটি, এবং সেই রাজনীতিকে কিভাবে মোকাবেলা করতে হয় একজন সিএম, একজন চিফ মিনিস্টার, একজন মুখ্যমন্ত্রী সেটা দেখিয়ে দিয়েছে। আপনি কিন্তু তাদের চাইতে অনেক বেশি পাওয়ারফুল, আপনি হতে যাচ্ছেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী।
তো আপনি চাইলে অনেক কিছু করা সম্ভব। হ্যাঁ, কাজটি কঠিন, ঝুঁকি আছে। আপনাকে চোখ বন্ধ করে ফেলতে হবে কে আপনার দলের নেতা, কে কর্মী, কে কতটুকু ডেডিকেটেড দরকার নেই। চাঁদাবাজির রেকর্ড আছে, তাকে জয় বাংলা করে দিন। কত বছর আপনার দলের লেজুর ধরে আছে, আপনার সেটা ভাববার দরকার নেই। কোনো চাঁদাবাজকে আপনার দরকার নেই, কোনো দুর্নীতিপরায়ণ মানুষকে আপনার জানা মতে আপনার দরকার নেই। দরকার নেই আপনার, বিশ্বাস করুন। ক্ষমতা আসবার জন্য আপনার দরকার ছিল এই নেতা, কর্মী, সমর্থক। এখন যেহেতু আপনি ক্ষমতা এসে গিয়েছেন, আপনি কিন্তু বিএনপির প্রধানমন্ত্রী না, আপনি দেশের প্রধানমন্ত্রী, সব মানুষের প্রধানমন্ত্রী। তো এখন অপদার্থ পরান্নভোগী যে যার কোনো চাকরি বাকরি নেই, কামাই রোজগার নেই, সৎভাবে উপার্জন করে না, বিএনপি ঘিরে বাঁচতে চায়, চকচকে মোটরসাইকেল চাই, চকচকে রিভলভার পিস্তল চাই, কিংবা কার চাই, কার থাকলে কার ফেলে দিয়ে জিপ চাই, এইসব চাই, প্লট চাই, বাড়ি চাই, ব্যবসা চাই, টেন্ডার চাই, এইসব চাই করছে। এইসব কর্মী দিয়ে আপনার কোনো লাভ হবে না। এদেরকে আপনার দরকার নেই, আসলেই দরকার নেই আপনার। এরা সবাই মিলিয়ন আপনাকে সংবর্ধনা জানাবার জন্য এসেছে। এদের যদি আপনার জন্য এতই ভালোবাসা থাকতো, আপনার দলের জন্য এতই ভালোবাসা থাকতো, তাহলে 17 বছর আপনাকে লন্ডনে থাকতে হয় না, বিশ্বাস করুন। এবং বেগম জিয়াকে এইভাবে তিলে তিলে মৃত্যুর দিকে চলে যেতে হয় না। এই নেতাকর্মীরা কিচ্ছু করতে পারেনি আপনার জন্য, আপনার দলের জন্য। হ্যাঁ, দল নামে টিকে ছিল, তারাও ছিলেন, তারা যাবেন কোথায়? বাংলাদেশেই থাকবেন। বিএনপি করতাম তো করি। আর জেল জুলুম খেটেছে, যেটি হয়েছে সেটি হাসিনা একেবারে চরম সৎ বিএনপি লোকটিকেও জেল জুলুম দিয়েছে। সো এইটি চাঁদাবাজির জন্য না, অন্য কোনো অপরাধ না, বিএনপি করেছে, তাই তারা হোলসেল তাদেরকে জেল জুলুম দিয়েছে। খালেদা এটি করেছে। তো এরা ডেডিকেটেড এমন কেউ না যে আপনার জন্য জান দেবে না। বিশেষভাবে নেতারা, কর্মীদের ভালোবাসা একটু বেশি আছে আপনার দলের জন্য মাঠ পর্যায়ে। নেতাদের কারো ভালোবাসা নেই, নেতাদের ভালোবাসা আমরা দেখেছি। সো তাই এরা যদি চলে যায় সব আপনার দল থেকে, সমস্যা নেই, আমরা আছি। আমরা যারা নন পলিটিক্যাল, আমরাও কয়েক কোটি, বিশ্বাস করুন। কোনো দল দরকার হবে না আপনার। এমন ছাঁটাই করবেন, এমন চিরুনি অভিযান চালাবেন সচিবালয় থেকে শুরু করে দলের মধ্যে, শুদ্ধি অভিযান। তাতে যদি একজনও না বাঁচুক, দরকার নেই আপনার, ট্রাস্ট মি। এইটি হলো পলিটিক্যাল উইল, রাজনৈতিক সদিচ্ছা। যদি সেইটি আপনার থাকে, চোখ বন্ধ করে কঠোর হতে পারেন, নির্মম হতে পারেন, আপনি সফল হবেন, আপনার সরকার সফল হবে, আমরা পাবো গুড গভর্নেন্স। ইয়েস, দ্যাটস ট্রু। সো আপনি দয়া করে ভেবে দেখবেন, আপনি অনিল কাপুর হতে চান কিনা, আপনি মহেশবাবু হতে চান কিনা, আপনি দুর্বৃত্তায়িত রাজনীতিকে পাল্টে দিতে চান কিনা, নতুন কিছু করে দেখাতে চান কিনা। ধন্যবাদ জনাব তারেক রহমান, প্রাইম মিনিস্টার ইলেক্ট অর ডেজিগনেট। ধন্যবাদ আমাকে যারা এতক্ষণ সহ্য করেছেন। আপনাদের ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।